বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের এই সুন্দর যে সন্ধ্যা, এরকম একটি কাঙ্ক্ষিত সন্ধ্যা, এরকম একটি মনোরম সন্ধ্যার অপেক্ষায় ছিলাম আমি অনেক দিন ধরে। আমি যখন এখানে এই মিলনায়তনে প্রবেশ করেছি এবং তোমাদের চেহারাগুলো দেখছিলাম, তখন আমি আমার অনেকটা নিজের স্কুল জীবনে ফিরে গেছি বলতে পারো। আজকে আমি ভাগ্যবান, আমি কারণ হচ্ছে আমি, তোমরা জানো আমি ছাত্রনেতা, সবসময় ছাত্র রাজনীতি, ছাত্রদের অধিকার আদায়ের যে রাজনীতি, ছাত্রদের যে সমস্যা সমাধান এবং ক্যাম্পাস ভিত্তি, মূলত ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করার জন্যই আমি আমার নিজেকে এই ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত করেছি। কারণ হচ্ছে রাজনীতি যদি নিজেকে জড়াই পেশা হিসাবে না নিয়ে মানব হিসাবে রাজনীতি করতে হয়, তাহলে রাজনীতির যেটা মেইন ফাউন্ডেশন কিংবা স্ট্রাকচার লেভেল, সেটা হচ্ছে ছাত্র রাজনীতি। ছাত্র রাজনীতিকে থেকে যদি নিজেকে সৃষ্টি করে উপরের দিকে যাওয়া না যায়, তাহলে ওই রাজনীতি কোনো ভ্যালু বা কোনো ইনফ্রাস্ট্রাকচার কোনো কিছু থাকে না। এর কারণেই আমি আমার নিজেকে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত করেছি। ছাত্রদের, তোমাদের মতোই তরুণদের মনের কথা, মনের ভাবনা, তাদের স্বপ্ন, এগুলো বোঝার চেষ্টা করেছি, এগুলো নিয়ে কাজ করছি। আমাদের দেশের রাজনীতিবিদদের নিয়ে, পলিটিক্যাল লিডারদের নিয়ে অনেক রকমের ভুল ধারণা থাকতে পারে কিংবা আছে। মূলত আমি চেষ্টা করেছি এই ধারণাটাকে চেঞ্জ করে ছাত্র রাজনীতির টোটাল ব্র্যান্ডটাকে, ইমেজটাকে চেঞ্জ করার জন্যই আমি আমার নিজেকে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত করা। যাই হোক, আমি রাজনীতির কথা বলছি এই কারণেই, আমি রাজনীতির বাইরে আজকে যে তোমাদের সাথে কিছুটা সময় ভাগাভাগি করে নিচ্ছি, এটাই হচ্ছে আমার এই সময়ের একটা অনেক বড় পাওয়া। কারণ ঘরবন্দি জীবন থাকতে থাকতে রাজনীতির মাঠ থেকে অনেক দিন ধরেই দূরে। যাই হোক, আমি আজকে কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই, কমপ্লিটলি পলিটিক্সের বাইরে কিছু কথা। সেটা হচ্ছে এই সময়টাতে এসে আমি তোমাদেরকে কিংবা আমাকে কিংবা আমাদের এই সময়তে ছোট ভাইরা যারা আছো, তাদের মানে তোমাদের এই প্রজন্ম, এই জেনারেশনটা যে কত লাকি, এবং এটা যদি তোমরা কাজে লাগাতে পারো, তাহলে জীবনে যে তোমরা কোথায় গিয়ে পৌঁছাতে পারো। হ্যাঁ, এই ছোট জিনিসটা আমি নেক্সট 10 থেকে 12 মিনিটে তোমাদেরকে মানে বলার চেষ্টা করব। আমি আমার জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি আমার প্রত্যেক ভাই এবং বোনদের খুবই এবং বিনোদন করে রিকোয়েস্ট করব, এই 10-12টা মিনিট যদি তোমরা আমার কথা শোনো, হয়তোবা মনে করতে পারো আমার কথাগুলো কাজে নাও লাগতে পারে, জাস্ট অনেক কিছুই তো শোনো, অনেক সিরিয়াল দেখো, ওয়েব সিরিজ দেখতেছো, হ্যাঁ, ঘন্টা পর ঘন্টা অনলাইনে অফলাইনে কাটাই দিচ্ছ। আমার মতো একটা ভাইয়ের কথা না হয় শুনলে কষ্ট করে 10-12 মিনিট, তার মতো কোনো ক্ষতি হবে না, নাকি হবে? শুনতে চাও? আমি জানি না আমার এই কথাগুলো তোমাদের কতটা উপকারে আসতে পারে, কিন্তু আমি আমার লাইফে অনেক স্ট্রাগল করা একটা ছেলে। হ্যাঁ, আমার বয়স যখন 16, তখন আমার মা ক্যান্সারে আক্রান্ত, ক্যান্সারে ধরা পড়ে। আমি তখন ঢাকার একটি স্কুলের একটি স্টুডেন্ট। তখন আমার মা থেকে কক্সবাজার, আমাকে ঢাকায় ক্লাস 7 থেকে ভর্তি করে দেওয়া হয়েছে। কারণ আমার রাজনীতির কারণে আমি পড়াশোনা করি না। আমার মা বুঝতে পারছে আমাকে দিয়ে পড়াশোনা হবে না, যেভাবে হোক আমাকে ঢাকায় দিয়ে আসতে হবে। ঢাকায় গেলাম, এভাবে করতে করতেই ক্লাস 10-এ যখন আমার মার ক্যান্সার ধরা পড়ে, তখন আমার বাবা বলে যে তোমার কক্সবাজার ফিরে আসতে হবে, তোমাকে ঢাকার থেকে আমার আর পড়ানো সম্ভব না। কারণ তোমার মায়ের ক্যান্সারের যে অর্থনৈতিক যে চাপ এবং তোমার যে মায়ের ট্রিটমেন্ট খরচ এবং তোমার ঢাকার খরচ দুটো একভাবে চালানো পক্ষে সম্ভব না। বাবা, তুমি কক্সবাজার ফিরে আসো। তখন আমার বাবা আমাকে ট্রান্সফারটা আবার কক্সবাজারে, আমার যে ছোটবেলার স্কুল, ওখানে ফিরিয়ে আনলেন। আমি চলে আসলাম কক্সবাজারে। যে স্কুল থেকে চলে গিয়েছিলাম, চিন্তা করছিলাম ঢাকা থেকে ম্যাট্রিক পাস করে আসবো, সেখানে ম্যাট্রিক পাস না করার আগেই ওই স্কুলে আবার চলে আসতে হলো। এটা নিজের বিবেকের কাছে, নিজের স্ট্যাটাস থেকে শুরু করে সব কিছুর কাছে অনেক অপমানের ছিল। মানে সবকিছু এলোমেলো হয়ে গেল। কোনো রকম পরীক্ষা দিলাম ম্যাট্রিকে, 3.8 ও সামথিং, মানে গ্রেড বিতে আমি উত্তীর্ণ হলাম। এরপরই কক্সবাজার কলেজে অ্যাডমিশন নিলাম। অ্যাডমিশন নিয়ে কক্সবাজার কলেজে যাবো। কক্সবাজার
পুরো কলেজটাই ছিল তখন শিবিরের মানে আমাদের যে অপশক্তি তাদের ভয়াবহ একটা রমরম অবস্থা। কিন্তু আমার মায়ের ক্যান্সারের আরো জটিল মানে অবস্থা, প্রায় 3rd স্টেজ। ওনাকে ফার্স্টে ক্যালকাটা, পরে বম্বে জ্যাসলক হসপিটাল, পরে লন্ডন নিয়ে যাওয়া হলো। বাঁচানোর জন্য আমাদের জায়গা সম্পত্তি, আমার বাপের, আমার মামাদের, নানাদের যা ছিল সব কিছু বিক্রি করে যেভাবে মাকে বাঁচাতে হবে। তখন আমার একটা বোনের বয়স 3.5 বছর, আর একটা বোনের বয়স 6.5 বছর, 6.5 বছর ও 6 বছর এই টাইপের। একটা আমার বড় যে বোনটা মানে ইমিডিয়েট ছোট, তার দায়িত্ব নিলেন আমার বাবা, আর আমার ছোট বোনটাকে দিয়ে দিলেন আমার ফুপির কাছে। আমরা আমার মাকে নিয়ে ইন্ডিয়া, সিঙ্গাপুর, লন্ডন এখানে চেষ্টা করতেছি। আমার মামারা লন্ডন থাকেন, এই কারণে তারা তাদের ওখানকার প্রপার্টি বিক্রি করে আমার মাকে বাঁচানোর চেষ্টা করলেন। তখন আমি লন্ডনে একটা কলেজে ভর্তি হলাম। আমার মায়ের কথা হলো, আমি মারা যাই করি না কেন, তোমার লন্ডনেই থাকতে হবে, আমি দেশে ফিরে যাবো, তোমাকে লন্ডন থেকে মানুষের দেশে ফিরতে হবে। বাবা তুমি লন্ডন থাকো, তুমি দেশে গেলে তোমার পড়াশোনা হবে না, তুমি রাজনীতিতে জড়িয়ে পড়ো, আমি যা হয় আর কি আমাদের দেশে। আমার মায়ের এরকম একটা ধারণা ছিল। যাই হোক, আমার মা আমার সাথে ছিলেন 4-5 মাস ওখানে রয়্যাল লন্ডন হসপিটাল থেকে শুরু করে বিভিন্ন হসপিটালে বিভিন্নভাবে আমার মায়ের ট্রিটমেন্ট হলো। ডাক্তাররা বলেন উনি ভালো হয়ে যাবে, আমরা ওই আশাতেই ছিলাম। আমার যেদিন 18তম জন্মদিন, আমার জন্মদিনের দিনে আমার মায়ের বাংলাদেশ ব্যাক করার কথা, ওদিন উনি ব্যাক করলেন। আমার জন্মদিন, মাকে বিদায় দিলাম এয়ারপোর্টে, ওটাই ছিল আমার মায়ের সাথে শেষ দেখা। যাই হোক, মা বাংলাদেশ ফিরে আসলেন। এরপরই ডাক্তাররা আসার পরপরই খুব অসুস্থ, উনি আর স্টেবল হলেন না। আবার বোম্বেতে বললেন শীত বেশি দিন আর সাস্টেইন করবে না, আপনারা বরং বাংলাদেশে চলে যান, যে কটা দিন থাকে ওখানে থাকুন। পরে বাংলাদেশ চলে আসলে আমাকে কোনো কিছু বললেন না, কোনো কিছু শেয়ার করলো না, কারণ জানলে আমি চলে আসবো বাংলাদেশ। মায়ের ইচ্ছা, আমি যেন না জানি মায়ের এই অবস্থা। যাই হোক, মায়ের সাথে প্রতিদিন রাতে কথা হতো ফোনে, ভোর রাতে। একদিন রাতে ফোন করলাম, মা ফোন ধরলো না, সবার কান্নাকাটি, বুঝে গেলাম সামথিং হ্যাপেন। একটু পরে শুনলাম মা মারা গেল। আমি আসতে পারলাম, মায়ের শেষ চেহারাটাও দেখা হলো না। যাই হোক, এরপর আমার জীবন যুদ্ধ, লন্ডনের রেস্টুরেন্টে কাজ, দিনের বেলায়, রাতের বেলায় পড়াশোনা, এভাবে আমার জীবন সময় 10 পাউন্ড 12 পাউন্ড জমা কাজ করতাম। কখনো চিন্তা করি নাই যে আমার দেশে ফিরবো, চিন্তা করছি ওখানে সেটেল হবো। একটা পর্যায়ে দেশে ফিরে আসা বাবাকে দেখতে, বা দেশে আসার পর কিভাবে রাজনীতিতে জড়িয়ে গেলাম আমি নিজেও জানি না। বাবা আমাকে ব্যবসা বাণিজ্য বিভিন্ন কিছু ইনভলভ করার চেষ্টা করলেন। আমি একটা ছোট বোন আমার ফুপির কাছে, সে আস্তে আস্তে বড় হতে থাকলো। মা তো মারা গেছে, আমার বোনটা তখন 4 বছর 5 বছর এরকম। ছোট বোন আমার বাপের কাছে থাকে। মোটামুটি এর 3-4 বছর পরে বাবা মারা যায়। আমি দেশে ফিরে আসি, তখন থেকে আমি আমার 2টা বোন আর আমার ভাইকে নিয়ে আমার জীবন সংগ্রাম শুরু করি। আমার বাপের এখানে আমার প্রপার্টি, আমার নিজের বিজনেস, এর মধ্যে আমার ছোট ভাইকে লন্ডনে পাঠানো, তাকে লন্ডন থেকে BBA MBA আমি পড়াশোনা শেষ করতে পারি না আমার ফ্যামিলি স্টেজের কারণে। যাই হোক, আমি ছাত্র রাজনীতির দিন বাবা চেয়েছিলেন, আমার বাবা চেয়েছিলেন মানুষের মতো মানুষের কাজ করতে, সত্যিকার কথা দেশপ্রেমের মতো। এখনকার যে পলিটিক্স, এখানে হচ্ছে মূলত ম্যাক্সিমাম পলিটিশিয়ান আর লাইক দে আর ইউজিং মাস্ক, সবাই মুখোশধারী। মানে মুখোশের ভিড়ে তুমি ভালো মানুষ কোনটা, খারাপ মানুষ কোনটা বোঝার কোনো কি নাই। ওয়ে রাখেন অমানুষ দেখতে মানুষের মতো, কথা মনে প্রাণে গেঁথে রাখো। তুমি মানুষ চিনবে কিভাবে? সেটা তো ওয়ে নাই, বিকজ অফ অমানুষরা দেখতে কার মতো, মানুষের মতো। তাহলে দুটো জিনিসটা অলওয়েজ প্রেফার করবা, বিবেক এবং আবেগ আর মনুষ্যত্ব। আজকে তোমরা স্কুলের গতি পেলে কোথায় কলেজে যাচ্ছ, কলেজ থেকে একটা সময় তোমরা তোমাদের লাইফের ট্রেনিং তোমরা ভাগ করে দেবে। কে ইঞ্জিনিয়ার হবা, কে সফটওয়্যার নিয়ে কাজ করবা, কে প্রোগ্রামার হবা, কে ডিপ্লোম্যাটিক হবা, কেউ বা অনেক কিছুই তোমাদের লাইফ তোমরা তোমাদের মতো গতি নির্ধারণ হয়ে যাবে, হবে না তা না। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, we guys are and personally me, we are very lucky because of আমরা কক্সবাজারের মতো একটা জায়গায় জন্মগ্রহণ করেছি। এটা আল্লাহর অশেষ নেয়ামত আর রহমত। কক্সবাজার এমন একটা সিটি, এমন একটা টাউন কিংবা এমন একটা ট্যুরিজম ক্যাপিটাল, যে কক্সবাজারের চোখ এখন পুরো বিশ্ব কক্সবাজারের দিকে তাকিয়ে আছে। বুঝতে পারছো কি বলছি? তোমাদের কোথাও যাইতে হবে না, সিঙ্গাপুর, আমেরিকা, লন্ডন, নিউজিল্যান্ড, হোয়াট এভার, পুরো পৃথিবী তোমাদের কাছে আসবে। ওই দিনের বেশি দূরে নাই। ব্লু ইকোনমি
এবং টোটাল যে আমাদের সাবকন্টিনেন্টাল যে পলিটিক্যাল যে হাব, আমাদের যে যুদ্ধ ক্ষেত্রে যে মাইন্ডল্যান্ড, এটা পুরা পয়েন্ট মানে বুঝো, মানে পয়েন্ট মানে হচ্ছে যেটা সেন্ট্রাল, এটা হচ্ছে কক্সবাজার। আমেরিকা ইরানের সাথে ফাইট করবে, এটা চায়না ইন্ডিয়ানে মারবে, আমেরিকা চায়নাকে মারবে। মেইন পয়েন্টটা কোথায়? কক্সবাজারের ভূমি, কক্সবাজারের আকাশ ক্ষেত্র, কক্সবাজারের বঙ্গোপসাগর, কক্সবাজারের পাহাড় পর্বত, এই কক্সবাজারটা যাদের হাতে থাকবে তারাই কি বিশ্ব নিয়ন্ত্রণ করবে। দিস ইজ কক্সবাজার। আমরা কি লাকি? আমরা কি ভাগ্যবান? আমাদের কক্সবাজার, আমরা ইউরেনিয়াম, আমরা জিরকন, আমরা ব্লু ইকোনমি, সমুদ্র তলদেশের কোটি কোটি সম্পদের মিনারেলের উপর ভাসছি, আমরা গ্যাসের উপর ভাসছি। আমাদের এই কক্সবাজারে আল্লাহ দেয়া অনেক মিনারেল, অনেক প্রাকৃতিক সম্পদ আছে যা আহরণের আমাদের টেকনোলজি নাই। আমরা যদি কারো সাহায্য নেই এগুলো মানে এগুলো তুলে আনার, তখন তাদের সাথে যে আমাদের যে ডিড অফ এগ্রিমেন্ট হয়, তখন এটা এরকম হয় তারা, যেহেতু আমাদের টেকনোলজি নাই, আমাদের কি নাই, আমাদের নিজেদের ব্রেইন, আমাদের টোটাল টেকনোলজি, আমাদের ইকোনমি, আমাদের ম্যান পাওয়ার, এগুলো না থাকার কারণে রেশিওতে আমরা হেরে যাচ্ছি। আমাদের 100% গ্যাসের মধ্যে তাদেরকে দিয়ে দিতে হচ্ছে অলমোস্ট 85% আর 90%। তাহলে আমরা 10% কি করবো? ঠিক আছে, যেগুলো থাকার ওখানে থাকো। আমাদের দেশ স্বপ্ন উনি চিন্তা করতেছে যখন হবে আমাদের ছেলেরাই, তোমরাই একদিন এই ব্লু ইকোনমি নিয়ে, এই মিনারেল নিয়ে এগুলোকে তোমরা কাজ করবা। এবং আমাদের বললাম তো, আমাদের এই কক্সবাজারের আরেকটা কথা বলি, তোমরা বুঝতে পারছো তোমরা কোথায় আছো? আমি বুঝে যাবো তোমাদেরকে, মানে কক্সবাজারকে নিয়ে এত কথা বলার কারণ হচ্ছে তোমরা, আমরা সবাই অনেক লাকি। আমরা এখন ওয়ার্ল্ডের এমন একটা সিটিতে আমরা জন্মগ্রহণ করছি যে সিটিটাকে এখন পুরো বিশ্ব চেনে। নট অনলি রোহিঙ্গা ক্রাইসিস, নট অনলি রোহিঙ্গা ক্রাইসিস। তোমাদেরকে একটা একটা করে ভেঙে বলার কারণ হচ্ছে কক্সবাজার এই জায়গায় চলে গেছে। এবার তোমাদেরকে যে কথাটা বলতে হচ্ছে সেটা হচ্ছে, তোমরা এখন আগের মতো, আগে আমার বাবারা, দাদারা কিংবা আমার বড় বড় ভাইরা দেখতাম পরীক্ষা টরীক্ষা আসলে বই পাইতো না, আরেকজনের কাছ থেকে বই ধার করে নিয়ে আসতো, বই কিনতে হইতো, প্রশ্ন কি হবে কি না, অনেক কিছু, অনেক স্ট্রাগল ছিল। এখন দেখো মাত্র 8 টাকা 10 টাকা তোমার ইন্টারনেটে এমবি থাকলে তুমি গুগল করে সবকিছু কি বের করে ফেলতে পারতেছো। আমেরিকাতে কি হচ্ছে, লন্ডনে কি হচ্ছে, ওখানে পরীক্ষা কি হচ্ছে, পুরো পৃথিবী তোমার হাতের মুঠোয়। কেন এটা আগে কেন ছিল না? তথ্য প্রযুক্তির যে অবাধ স্বাধীনতা, তুমি যা চাইছো তাই লিখতে পারছো, যা তোমার ইচ্ছা তাই তুমি ফেসবুকে স্ট্যাটাস লিখতে পারছো। তোমার প্রত্যেকে এখন এক একজন জার্নালিস্ট। সোশ্যাল মিডিয়াতে তোমরা তোমাদের যে মনের চিন্তা ভাবনা, এটা ভালো এটা খারাপ লিখছো না প্রত্যেকে। হ্যাঁ, এই যে তথ্য প্রযুক্তি যে তোমাদেরকে অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছে, এটা তো আগে ছিল না। তাহলে এই জিনিসগুলোও এটা ভাবতে হবে, যে দেশ আমাদেরকে এত কিছু দিয়েছে, আমাদের প্রত্যেকের দায়িত্ব। তোমাদের দায়িত্ব কি? তোমরা যখন যেখানেই প্রতিষ্ঠিত হবে, তোমাদেরকে একসময় সিঙ্গাপুর থেকে তোমাদের কাছে অফার লেটার আসবে জবে অ্যাটেন্ড করার জন্য। নিউজিল্যান্ড থেকে ভালো বেতন তোমাদেরকে 5 বছরের কি এটাকে কি বল ওয়ার্ক পারমিট দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। কিন্তু আমার একটা কথা হচ্ছে, তোমাদের প্রতি আকুল আবেদন করো আর নিবেদন করো, যেখানেই যাও সবার আগে নিজের দেশ, নিজের মাটি, নিজের শহর কক্সবাজারের কথা চিন্তা করবা। চিন্তা করবা এই কক্সবাজার থেকে কিভাবে পুরো পৃথিবীর সাথে কানেক্ট করে কাজ করা যায়। কারণ এখন অনলাইন, এখন তো সবাই কোভিডের কারণে দেখা গেছে যে কি হোম ফ্রম ওয়ার্ক, পুরো টিভি চ্যানেল ঘরে বসে কাজ করতেছে, অফিস চলতেছে, হাজার হাজার মানুষের ঘরে বসে। তাহলে তুমি চাইলে কাজ করতে চাও, ঘরে বসে তাকে সার্ভিস দিতে পারো। ওই দেশে যাওয়ার দরকার নেই, নিজেকে বিক্রি করার কোনো কি দরকার নেই, নিজেকে বিক্রি করার কোনো দরকার নেই। মানুষ, পৃথিবী, সবাই তোমাদের ব্যথা যদি থাকে, তোমাদের ম্যাথার যোগ কাছে সবাই পরাস্ত হবে ইনশাআল্লাহ। চিন্তা থাকবে, চেতনা থাকবে, ইচ্ছা থাকবে কি আমরা যেন আশেপাশের অ্যাটলিস্ট আমাদের ফ্যামিলিটাকে যেন লোভ লালসা উঠতে রেখে, একটা মানুষের তো বেশি টাকা প্রয়োজন নেই বাঁচার জন্য, কেন হাজার হাজার কোটি টাকা ব্যাংকে রাখতে হবে? ওয়াই? কোনো দরকার নাই। একটা মানুষের ভালোভাবে বেঁচে থাকার জন্য যতটুকু দরকার ততটুকু দিতে হইল, তাই না? তো এই জিনিসগুলো যদি আমরা আমাদের ফ্যামিলিকে যদি মানে এখন থেকেই যদি তাদেরকে নার্সিং করে গ্রো আপ না করি, সবাই টাকার প্রতি আলটিমেটলি দ্য ডেস্টিনেশন ইজ এনি হাউ, টাকা কামায়া দেখে কি
ঢুকাই দিতে হবে, তাহলে সিন্ধুকে ঢুকে ঘরের তো কি রেখা দিতে হবে। ইটস নট মানে মানুষের টাকা, এগুলো তো টাকার টাকা না, মানুষের টাকা কেন ওইভাবে করবে? তো এই জিনিসগুলা আমি তোমাদের কাছে আসছি, যেখানে যাচ্ছি এখন এই জিনিসটার বড় অভাব বোধ করতেছি সব জায়গায়। আমরা যারা আছি, যারা আমরা এই সব স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করে, আমাদের চিন্তা হচ্ছে আমরা যদি পাঁচজন করেও আমরা চেষ্টা করি একদিন আমরা পারবো একটা বড় রকম বিপ্লব ঘটাতে। আজ থেকে আমিও চাইবো তোমরা যে এখানে আছো ঠিক একইভাবে তোমাদের ভাই বোন ফ্যামিলি বন্ধু বান্ধব সবাইকে একইভাবে মোটিভেট করবে, সবাই একইভাবে চেষ্টা করবে দুধাতে মানুষ হও অমানুষ হও। মানুষ দেখতে অমানুষের মতো, এই কথাটা মনে রাখলেই করোনা টেস্ট করাতে হবে। কারণ এখন তো মানুষের লিটমাস টেস্ট করার কি প্রয়োজন হয়ে দাঁড়াইছে। মানুষটা ভালো না খারাপ এটার একটা লিটমাস টেস্ট আছে। মানে মানুষ তো এখন মানুষকে বিশ্বাস করার কোনো কি নাই। বড় বড় ফটকাবাজ, বড় বড় কি ধান্দাবাজরা বেরোচ্ছে, যাদেরকে বোঝার কোনো স্কোপই ছিল না ওরা ভালো মানুষটা খারাপ মানুষ, ভালো ভালো মানুষরা এখন বিব্রত, তাদের সাথে মিশে তাদের সাথে ছবি তুলে যারা খারাপ তারা কি বের হয়ে যাও। এরকম প্রযুক্তির জন্য বিজ্ঞানীরা ওরা কাজ করতেছে। অবভিয়াসলি ভেরি কুইক উইল ওই যে করোনার ভ্যাকসিনের মতো আমরা লিটমাস টেস্টের কোনো টেস্ট পাবো। যাই হোক, অনেক কথাই বললাম, অনেক ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে। আর মিছিলের কথা বলি, মিছিল হ্যাঁ আরেকটা কথা, আমরা আরেকটা জায়গায় ভাগ্যবান, সেটা হচ্ছে টেস্ট কয়টা দেশ খেলে জানো তোমরা? বাংলাদেশ পৃথিবীতে বর্তমানে কয়টা টেস্ট দেওয়া আছে বলো তো? টেস্ট কয়টা দেশ খেলে? ক্রিকেট কয়টা দেশ টেস্ট ক্রিকেট খেলে জানো কেউ? কয়টা? আরো জোরে বলো। শিওর? 11টা। আচ্ছা, এবার একটা মজার কথা বলি, সেটা হচ্ছে আমরা কক্সবাজার জাতি হিসেবে, কক্সবাজারের আমরা নাগরিক হিসেবে বাংলাদেশ ক্রিকেট দল দূরে থাক, বাংলাদেশ ক্রিকেটের বারান্দায় কেউ যাইতে পারে নাই। কক্সবাজারের মমিনুল এখন ওয়ার্ল্ড ক্রিকেটের টেস্ট ক্যাপ্টেন। ইটস নট এ জোক। এখন আমরা কক্সবাজারের এমন অভাগা জাতি যে মমিনুলকে কেউ এখন একটা রিসিপশন দিতে পারে নাই। আমাদের কক্সবাজারের বড় বড় রাজনৈতিক নেতাদের এত ইগো, মমিনুলের প্রাপ্য সম্মান এখনো মমিনুলকে কেউ দেয় নাই। কিভাবে মমিনুল সৃষ্টি হবে এখানে? অথচ এক একটা জেলার এক একটা সিম্পল যে ক্রিকেটাররা যখন যায়, হাজার হাজার মানুষ ডাক ঢোল তবলা নিয়ে তাদেরকে কি রিসিভ করে। আর আমাদের মমিনুল এখানে টমটম নিয়ে ঘুরে, কখন সে যায় কখন সে আসে কক্সবাজারে কেউ জানে না। এই মমিনুলই এই মিছিলের কি নট অনলি ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সে যায়, তাকে আগলে রেখে ভালো কিছু কাজের সাথে ইনভলভ করে। তোমরা সবাই মমিনুলের জন্য দোয়া করবা। মমিনুল খুব তাড়াতাড়ি শ্রীলঙ্কা যাচ্ছে, এটা তার টেস্টের অনেক বড় একটা চ্যাম্পিয়নশিপ, যেহেতু অনেক বড় অ্যাসাইনমেন্ট। আমরা চাই মমিনুল ভালো খেলে আমাদের কক্সবাজারকে বিশ্বের কাছে আরো অনেক বেশি আলোকিত করুক এবং খুব তাড়াতাড়ি সে টি20 এবং ওয়ার্ল্ডে ফিরে আসুক। সে এখন পুরো ক্রিকেট বিশ্বের কাছে বিশ্বয় ভালো, বিশ্ব ক্রিকেটের। আমরা সবাই বেশি বেশি মমিনুলের জন্য দোয়া করতে চাই। আমরা সবাই মমিনুলের পাশে থাকবো। ইনশাআল্লাহ কোনো একদিন আমরাই এই মিছিলের নেতৃত্বে বিপুল আয়োজনে কক্সবাজারের ছাত্র জনতা, সাধারণ জনতাই আমরা মমিনুলকে আমাদের কোনো রাজনৈতিক নেতা, কোনো আমলা কারো দরকার নেই। ছাত্র জনতা শক্তি হচ্ছে পৃথিবীর ইতিহাসে সবসময় সবচেয়ে বড় শক্তি। এটা বারবার ইতিহাসে প্রমাণ হয়েছে। তোমরা সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করবে, মিছিলের সাথে থাকবে। জয় বাংলা, জয়